বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও বইছে ঝোড়ো হাওয়া। ৩ দশকের চিরাচরিত প্রথা ভেঙে সাংবিধানিক পালাবদল ও ক্ষমতার নতুন সমীকরণের মধ্য দিয়ে দরজায় কড়া নাড়ছে ২০২৬ সালের সবচেয়ে বহুল আলোচিত এবং হাই ভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের পর থেকে দীর্ঘ ৭টি মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন মানে ছিল সংসদীয় সংখ্যাগরিষ্ঠ সরকারি দলের একপেশে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের ইতিকথা। কিন্তু ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই একঘেয়ে হিসাব নিকেশ এক নিমিষেই চুরমার হতে চলেছে। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকস্মিক ও রণকৌশলগত ঘোষণা পাল্টে দিয়েছে রাজপথ থেকে সচিবালয়ের পুরো দৃশ্যপট। একাদশ ও দ্বাদশ সংসদের পর বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনের হিসাব নিকাশ এখন শতভাগ ওলটপালট। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক অতি গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ পর্যালোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নামও চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তারা প্রার্থী করেছে জোটের শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে। বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এজন্য এক অবর্ণনীয় ও ঐতিহাসিক নাটকীয়তা যে জামায়াতে ইসলামীর সাথে অহিনুকুল সম্পর্কের কারণে ২ দশক আগে বিএনপি থেকে পদত্যাগ করতে হয়েছিল। আজ সেই জামাতই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নাম ঘোষণা করেছে এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদকে। রাজনৈতিক ইতিহাস সাক্ষী দেয় ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ২২ বছর অলি আহমেদ ছিলেন বিএনপির নীতি নির্ধারণী সর্বোচ্চ অঙ্গ স্থায়ী কমিটির হেভিওয়েট সদস্য। ১৯৯১ সালে জিয়াউর রহমানের পর বিএনপি ক্ষমতায় এলে তিনি হন যোগাযোগ মন্ত্রী। এমনকি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি গঠিত সরকারও তিনি ছিলেন কৃষি, খাদ্য এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতাপশালী মন্ত্রী। কিন্তু ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ আসনে ৪ দলীয় জোটের মনোনয়ন নিয়ে জামায়াতের সাথে অলি আহমেদের তৈরি হয় তীব্র বিরোধ ও রাজনৈতিক তিক্ততা। চট্টগ্রাম ১৩ আসনে বিজয়ী হলেও চট্টগ্রাম ১৪ আসনে কর্নেল অলিকে হারিয়ে দেন জামায়াত প্রার্থী। পরবর্তীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় কোনো জায়গা না দিয়ে এক প্রকার সাইড লাইনে বসিয়ে রাখা হয়। সেই ক্ষোভ ও অপমান বুকে চেপে ২০০৬ সালের ২৬শে অক্টোবর তৎকালীন বিএনপি সরকারের শেষ লগ্নে পদত্যাগ করেন অলি আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করতে ম্যাজিক ফিগার হল ন্যূনতম ১৭৫টি ভোট। কিন্তু বর্তমানে ৩৪৯ সদস্যের জাতীয় সংসদের গাণিতিক সমীকরণ মোটেও সহজ নয়। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের হাতে রয়েছে ২৪৭ জন সংসদ সদস্য। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটে রয়েছে ৯০ জন সংসদ সদস্যের এক বিশাল ব্লক। বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং সংরক্ষিত নারী আসনসহ স্বতন্ত্র ৮ জন এমপির ভোট ব্যাংকে কার পাল্লা ভারী হবে তা নিয়ে সংসদের অন্দরে চলছে স্নায়ুযুদ্ধ। ১৯৯১ সালের সেই ঐতিহাসিক নির্বাচনে বিএনপি ও জামায়াতের যৌথ সমর্থনে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। সেবার আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর আর কখনোই কোনো সংসদে বিরোধী দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। সবসময়ই সরকারি দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। কিন্তু এবারই প্রথম জামায়াত রেকর্ড করতে যাচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপির অন্দরমহলেও চলছে রুদ্ধদ্বার বৈঠক। ইতিমধ্যেই তারা ২টি মনোনয়ন ফর্ম কিনেছে। গুঞ্জন রয়েছে বঙ্গভবনের ক্ষমতার সর্বোচ্চ চেয়ারের জন্য দলের হাইকমান্ড শেষ পর্যন্ত জাতীয় সংসদের জনপ্রিয় এবং হেভিওয়েট স্পিকার বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদকেই দেখতে যাচ্ছেন। তবে রাজনীতি বিশ্লেষকরা এই মুহূর্তে হাফিজউদ্দিনকে স্পিকারের পদ থেকে সরিয়ে রাষ্ট্রপতি করার বিপক্ষে জোরালো মত দিচ্ছেন। তাদের মতে স্পিকার হাফিজউদ্দিন যেভাবে বর্তমান ত্রয়োদশ সংসদকে প্রাণবন্ত, নিরপেক্ষ এবং কার্যকর করে তুলেছেন তা গত কয়েক দশকে বিরল। সংসদকে অভিভাবকহীন না করে হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার পদে বহাল রাখাই হবে ক্ষমতাসীন দল বিএনপির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এদিকে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বাদ পড়ার পর এখন জোরে সোরেই উচ্চারিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যদিও বিএনপি নেতাদের বড় একটি অংশ এতে সম্মত নন, তবে বিশ্ব রাজনীতির মারপ্যাচ ও বর্তমান অর্থনৈতিক সংকট বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের ঋণ অনুমোদন, বৈদেশিক বাণিজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ে
ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন সবচেয়ে শক্তিশালী অনুঘটক। রাষ্ট্রপতি পদটি মূলত আলংকারিক হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসালে তা দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক ও বৈশ্বিক সুরক্ষা বর্ম তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছেড়েছেন প্রায় 5 মাস আগে। তবে তিনি যখন বঙ্গভবন থেকে বিদায় নেন তখন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে এক অবিশ্বাস্য জায়গায় প্রায় $33 বিলিয়ন পৌঁছে দিয়ে গিয়েছিলেন। শুধু রিজার্ভই নয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রেখে গিয়েছিলেন টানা 6 মাসের পর্যাপ্ত খাদ্য মজুদ। অথচ 2024 সালের আগস্টে যখন তিনি এক বিধ্বস্ত আর্থিক ব্যবস্থার দিক থেকে নেতিয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশের নিট রিজার্ভ নেমে এসেছিল মাত্র $19 বিলিয়ন। শেখ হাসিনার 17 বছরের শাসনামলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ এনে তা পাচার করা হয়েছিল বিদেশের মাটিতে, আর সেই পাহাড়সম ঋণের করুণ বোঝা টানতে হয়েছিল ইউনূস সরকারকেই। ঋণের কিস্তি শোধ করার পরও মাত্র 1.5 বছরের ব্যবধানে তিনি দেশের রিজার্ভে যুক্ত করেছিলেন অতিরিক্ত $14 বিলিয়ন। কিন্তু আজ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের আমলেই চিত্রটি বদলে গেছে। দেশের ঘরে ঘরে গ্যাস নেই, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, পানির হাহাকার এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আইএমএফের কিস্তি ও বৈদেশিক ঋণের শর্ত পূরণে হিমশিম খাচ্ছে সরকার, কোষাগারে অর্থের সংকট স্পষ্ট। এদিকে বারবার ঋণ চাওয়া হলেও আইএমএফ ঋণ দেয়নি, চীন থেকেও খালি হাতে ফিরে এসেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের টেকসই সমাধান হতে পারে যদি বঙ্গভবনের ওই আলংকারিক রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বৈশ্বিক হেভিওয়েটকে রাখা যায়। শোনা যাচ্ছে বিএনপি থেকে যে রাষ্ট্রপতি মনোনয়ন ফর্ম কেনা হয়েছে তাতে যদি শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত থাকে, তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী হয়তো সম্মানের খাতিরে কোনো প্রার্থী দেবে না। তবে এই সমীকরণের বিপরীত আলোচনাও তীব্র। কঠোর সমালোচকরা দাবি করছেন ডক্টর ইউনূস মূলত পশ্চিমাদের ঘনিষ্ঠ বা আমেরিকান এজেন্ট। তাকে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে বসালে দেশের কৌশলগত নীতি ও স্বকীয়তা ক্ষুণ্ণ হতে পারে। তবে এই মাস্টার প্ল্যানে সবচেয়ে বড় বাধা ভারত। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লি এবং মোদি কখনোই বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো স্বাধীন ও বৈশ্বিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্বকে দেখতে চায় না। কারণ দেশে সংকট তৈরি করে তাকে কোনো প্রভাবে বা ভয় দেখিয়ে জরুরি অবস্থা জারি করানো কিংবা শেখ হাসিনাকে পুনর্বাসনের ছক বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভারত মূলত এমন কাউকে চায় যাকে কৌশলগত চাপে রাখা সম্ভব। এখন বড় প্রশ্ন, বিএনপি কি আইএমএফ ও পশ্চিমা বিশ্বের আস্থা অর্জন করতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাজি ধরবে, নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশ রক্ষা করতে অন্য কোনো দলীয় কার্ড খেলবে? এখন কে পড়বেন বঙ্গভবনের এই মুকুট, আর কার দাবার চালে মাত হবে প্রতিপক্ষ? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।